শুরু করছি ইসমানী মির্জাপুর শুভরাত্রি। আজ আমরা কথা বলবো জাতীয় নির্বাচন বনাম স্থানীয় সরকার নির্বাচন। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে দেশের মধ্যে দুটি বিভক্তি আমরা দেখতে পাচ্ছি, জাতীয় নির্বাচন আগে না স্থানীয় সরকার নির্বাচন আগে। তবে সবাই নির্বাচনমুখী, সেই প্রেক্ষাপটে আমরা আজকে আমাদের টাইটেলটি সেটি ঠিক করেছি। আমরা আজকে আমন্ত্রিত অতিথি হিসেবে পেয়েছি বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান ও 12 দলীয় জোটের মুখপাত্র জনাব সাদাত হোসেন সেলিমকে পেয়েছি আমরা। একই সাথে রয়েছেন প্রিয় সাংবাদিক দৈনিক আমার দেশের ব্যবস্থাপনা সম্পাদক জনাব জায়েদ চৌধুরী রয়েছেন আমাদের সাথে। দর্শক, আমরা আগে বলছিলাম যে আসলে আলোচনার বিষয়টা জাতীয় নির্বাচন বনাম স্থানীয় সরকার নির্বাচনে আমরা কথা বলব। নির্বাচন প্রসঙ্গে আসলে গত 15 বছরের যে গুম খুন হত্যা, যে নির্বাচনী অপরাধ, পরপর 3টি নির্বাচনের কথা বলা হয়, রাতের ভোট দিনে দামি এবং আমি যে নির্বাচন, সে নির্বাচন হয়ে গেল। একই সাথে 2008-এর যে ভোট নিয়ে সেটিও কিন্তু এখন প্রশ্ন তৈরি হচ্ছে এবং আমরা শুধুমাত্র 3টি নির্বাচনের কথা বললেও কিন্তু প্রশ্ন এসে যায় যে 4টি নির্বাচন আসলে কি হয়েছিল, কেমন হয়েছিল। তো সেই প্রেক্ষাপটে বাংলাদেশে এখন যে প্রেক্ষাপট, অন্তর্বর্তীকালীন সরকার তাদের 6 মাস পার করেছে। একটা নির্বাচনমুখী যখন হচ্ছিল, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা তার যে প্রতিশ্রুতি, সেখানে তিনি বলেছেন যে হয়তো ডিসেম্বর বা 1-2 মাস প্লাস মেনে চলে। কিন্তু এর মধ্যেই আমরা দেখতে পেলাম বিএনপি সহ কয়েকটি দল তারা বলছেন যে জাতীয় নির্বাচন আগে হওয়া ভালো, এবং জামাত সহ ছাত্ররাও সেখানে বলছেন যে স্থানীয় সরকার নির্বাচনের কথা। তো আপনি যেহেতু 12 দলীয় জোটের মুখপাত্র এবং একই সাথে গত নির্বাচনে অংশগ্রহণ করেছেন, আমি জানি না সেই নির্বাচনগুলি কেমন ছিল, আপনি নির্বাচনে কীরকম অবস্থার মুখোমুখি ছিলেন, সেটা যদি দর্শকদের আপনি একটু বলতে চান আপনি বলতে পারেন। তবে একই সাথে কোন নির্বাচনটি আসলে আগে হওয়ার দরকার বলে আপনি মনে করেন। তবে তার আগে জানতে চাই, আপনি নির্বাচনে অংশগ্রহণ যখন করেছেন সেই প্রেক্ষাপটটা কী ছিল, আমি যেগুলি বললাম তার সাথে মিল অমিল কী খুঁজে পান আপনি? না, ধন্যবাদ আপনাকে। ওই 2018 সালের যে নির্বাচনটা, সেই নির্বাচন তো একটা সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচন হবে বলে রাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চয়তা দেওয়া হয়েছিল, যে কারণে আমরা প্রায় সকল রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করেছি। কিন্তু আমাদের উপর শারীরিকভাবে হামলা, আমাদের বাড়িঘরের উপর হামলা, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, তারপরে মানে ঘর থেকে বেরোতে না দেওয়া হতে আরম্ভ করে মামলা মোকদ্দমায় এমনভাবে হেনস্থা করেছে যে একদম আপনার অকল্পনীয় আর কি। এবং পুরো ভোটটাই, প্রক্রিয়াটাই, দিনের ভোটটা রাতে সম্পন্ন হয়েছে। নির্বাচন সম্বন্ধে আমাদের অত্যন্ত তিক্ত অভিজ্ঞতা আছে, বিশেষ করে 2008, 14, 18, 24 কোনো নির্বাচন সম্বন্ধেই আমরা বলতে পারি যে সুষ্ঠুভাবে নির্বাচনটা হয়নি। তো আমরা তো একটা সুষ্ঠু নির্বাচনের জন্য জনগণ যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেজন্য আমরা আপনার 2012 সালের পর থেকে আমরা নির্বাচনের একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য আমরা আন্দোলন করে যাচ্ছি। এবং আমরা এটা বুঝে গেছি যে আসলে যদি সরকার নিরপেক্ষ না হয় আপনার, তাহলে নির্বাচন করাটা নির্বাচন কমিশনের পক্ষে অত্যন্ত দুরূহ, এবং নির্বাচন কমিশন তখন একটা আজ্ঞাবহ সংগঠনে পরিণত হয়। এবং সেই বোধ থেকেই আমরা 91-96 সালে যখন তত্ত্বাবধায়ক প্রতিষ্ঠা হয়েছে, এটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে অনেকটা। কিন্তু আপনার 2006 সালের পর থেকে যে তত্ত্বাবধায়ক সরকারটা এসছে, অথবা সেনা সমর্থিত অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারটা যে নির্বাচনটা করেছে, সেই নির্বাচনটাও আপনার একদম বিএনপিকে 30টির বেশি আসন দেওয়া হবে এটা ঘোষণা দিয়ে করা হয়েছে। এবং বাস্তবিক অর্থেই দেখা গেছে সেই নির্বাচনটা একদম একটা পাতানো নির্বাচনটা ছিল। সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করতে চায় নাই। তো আমরা এখন আপনার আন্দোলন যে আমি এবং ড্যামির নির্বাচন, সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করি নাই, সারা জাতীয় অংশগ্রহণ করে নাই। এবং ভোট প্রদানের হার 2-3% বেশি ছিল না সেখানে। হঠাৎ করে আপনার নির্বাচন কমিশন আপনার বললো যে দিনের বেলা তিনি ঘুমিয়েছিলেন, সন্ধ্যার পরে উঠে এটাকে 40% উত্তীর্ণ করেছেন। একটা মানে বড় ধরনের একটা ফৌজদারি অপরাধ। যদিও এইসব অপরাধীকে আইনের আনার ব্যাপারে সরকারের এখন পর্যন্ত কোনো সদিচ্ছা অথবা কোনো উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না। আমরা এই যে গণ অভ্যুত্থান, আমরা গত 15 বছর মাঠে থেকে আমরা একটা উপলব্ধি করতে পেরেছি। আমাদের হৃদয়ের মধ্যে সবসময় একটা চিন্তা ছিল যে এই সরকার যেহেতু গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার পরিবর্তনের পথটা রুদ্ধ করে দিচ্ছে, সেই কারণে একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকারকে বিদায় নিতে হবে। এবং পৃথিবীর ইতিহাসে বিভিন্ন শাসকরা গণ অভ্যুত্থানের মাধ্যমে বিদায় নেয়। গণ অভ্যুত্থান কিন্তু বলে কয়ে দিন তারিখ ক্ষণ হিসাবে আসে না। কোনো একটা বিষয়ের উপর দিয়ে হঠাৎ করে আগুনের স্ফুলিঙ্গের মতো ভারতের মধ্যে আগুন লেগে যায়, এবং সেই আগুনের মধ্যে স্বৈরশাসকরা পালিয়ে যায়, তাদেরকে মানে মারা যায়, তাদেরকে মানে তক্ততাও খান হয়ে ভেঙে পড়ে, যেটা আমরা দেখেছি 5ই আগস্টে। আমরা জুলাইয়ের অভ্যুত্থানের শুরু থেকেই আমরা এটার সাথে জড়িত ছিলাম। আমরা আমাদের সমস্ত লজিস্টিক সাপোর্ট দিয়েছি। সমস্ত জনগণ আপনার এই সরকারকে বিতাড়িত করার জন্য মাঠে নেমেছে, এবং নারী, শিশু, কিশোর হতে আরম্ভ করে সমাজের এমন কোনো শ্রেণী নেই যে তারা এই সরকারকে বিতাড়িত করার জন্য নামে নেয়।
সরকারকে বিতাড়িত করার জন্য বিতাড়িত হওয়ার পর স্বাভাবিকভাবে একটা প্রশ্ন এসেছে, একটা সরকার তো গঠিত হতে হবে, যে কোনোভাবে হোক একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, ডক্টর ইউনূস সাহেব সেটা প্রধান। কিন্তু ইউনূস সাহেব তত্ত্বাবধায়ক সরকার প্রধান হওয়ার পরেও কিন্তু ওনার যে উপদেষ্টা মণ্ডলী আমরা দেখেছি, উপদেষ্টা মণ্ডলী দেখে আমরা তাৎক্ষণিকভাবে অত্যন্ত হতাশা ব্যক্ত করেছি। আমরা দেখেছি যে এখানে আপনার এই যে অভ্যুত্থানের চেতনা অথবা বিপ্লবের চেতনা ধারণ করে এই ধরনের লোকের সংখ্যা খুবই কম, এবং তারা আপনার সরকার পরিচালনার সাথে সম্পৃক্ত নয়, দক্ষ নয় এবং যোগ্য নয়। এটা আমরা ডে ওয়ান থেকে বলা শুরু করেছি। তারপরে পরবর্তীকালে আমরা আশা করেছি যে জাতি যেহেতু একটা নির্বাচন চায় এবং একটা অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান নৈতিক এবং আপনার দায়িত্ব হলো যে রাজনৈতিক দায়িত্ব হলো যে একটা নির্বাচন ব্যবস্থা করা, নির্বাচনের মাধ্যমে একটা মানে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে সেই রাজনৈতিক দলের হাতে ক্ষমতাটা সুষম হস্তান্তর করা। কিন্তু মাসখানেকের মধ্যে আমরা টের পেলাম যে পরিস্থিতি একটু অন্যদিকে ভিন্ন দিকে প্রবাহিত হচ্ছে, এবং একটা জাতীয় নাগরিক কমিটি নামে একটা কমিটি হয়েছে। তারপরে ছাত্রদের মধ্যে এক ধরনের যখন তারা উপদেষ্টা মণ্ডলীতে শরিক হয়েছে, ডে ওয়ান থেকে আমরা বলা শুরু করেছিলাম যে এই ছাত্ররা কিন্তু উপদেষ্টা মণ্ডলীতে শরিক হওয়াটা সঠিক হয়নি, কারণ তারা একটা জাতির বিবেক হিসাবে, একটা আপনার ওয়াচডগ হিসাবে, তারা একটা প্রেশার গ্রুপ হিসাবে তারা বাইরে থাকলে সেটা আমাদের জন্য ভালো হতো। যাই হোক, তখন টের পাচ্ছিলাম যে এই ধরনের একটা পার্টি গঠিত হতে পারে। যেদিন দেখলাম যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পরিবর্তনটা হয়েছে, সেদিন সাথে সাথেই আমরা যেহেতু 50 বছরের অধিক রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন আমরা নিজেদেরকে দাবি করি, তাৎক্ষণিকভাবেই কিন্তু আমার মনে হয়েছে যে সরকারের মধ্যে অন্য কোনো একটা উদ্দেশ্য আছে, এবং তারা একটা যদি কিংস পার্টি করে তাহলে কিংস পার্টি করার পূর্বশর্ত হলো স্থানীয় সরকার নির্বাচনটা করা। যদিও তারা সেইভাবে তখন কিন্তু বলে নাই, কিন্তু ওই দিনেই আমি একটা টকশোতে বলেছি যে আমার কাছে আশঙ্কা হচ্ছে যে যেহেতু উপদেষ্টার পরিবর্তন হয়েছে, স্থানীয় সরকার নির্বাচনটা আগে করার চিন্তা হতে পারে। কয়েকদিন আগে একটা উপদেষ্টা বলেছেন যে আমরা স্থানীয় সরকার নির্বাচনের কথা চিন্তা করছি। আমরা দায়িত্বহীন কণ্ঠের প্রতিবাদ করেছি যে না, আমরা কিন্তু স্থানীয় সরকার নির্বাচনটা চাই না, আমরা চাই যে জাতীয় নির্বাচনটা আগে হয়ে যাক, এবং আমরা কিন্তু জুনের মধ্যে নির্বাচনটা দাবি করছি। আমরা বলেছি যে নির্বাচনের প্রয়োজনীয় সংস্কার করে আপনারা জুনের মধ্যে নির্বাচনটা দেন। অনেকগুলো দল মানে জুলাই আগস্টে বলেছে, এবং সর্বশেষ মানে প্রধান উপদেষ্টা মহোদয় ক্যাটাগরিক্যালি ডিসেম্বরে বলেছে। উনি জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত এখনও যাচ্ছেন না। উনি জাপানি একটা পত্রিকার সাথে সাক্ষাৎকার এবং ডিসেম্বর বলেছেন। তারপরে এই দিন আমাদের সাথে মিটিংয়ের মধ্যে আমরা ডিসেম্বরের কথা বলেছেন। আমরা বলেছি যে আপনার কথা আমরা বিশ্বাস রাখছি, এবং আমরা মনে করছি ডিসেম্বরের মধ্যে আপনি নির্বাচনটা দেবেন। নির্বাচন সংস্কার এবং ফ্যাসিবাদের বিচার একটা পরস্পরের সাথে পরস্পরের কোনো লড়াই নেই, এই কাজগুলো একসাথে চলতে পারে। নির্বাচনটা হয়ে যাওয়ার পরও বিচার প্রক্রিয়া চলমান থাকতে পারে, নির্বাচনটা হয়ে যাওয়ার পরও সংস্কার প্রক্রিয়া চলমান থাকতে পারে, সংস্কার প্রক্রিয়াটা কেমন পর্যন্ত চলতে পারে। এদিন যে আমরা বসছি, আমরা 26টি রাজনৈতিক দল এবং জোট আমরা সেখানে আলোচনায় অংশগ্রহণ করেছি। আচ্ছা, আমি একটা প্রশ্ন একটু করতে চাই। নির্বাচনটা হয়ে যাবার পরে যদি সংস্কার বা বিচার প্রক্রিয়া চলতে থাকে, তাহলে তো দেশের মানুষের অনেকের বক্তব্য যে আওয়ামী যাতে রাজনীতি ফিরে আসতে না পারে, তো বিচারের প্রক্রিয়া যদি কিছুটা হলেও অগ্রগতি করা সম্ভব না হয়, তাহলে তো নির্বাচনে তাদের দাঁড়াবার বা তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার থাকবে। তো সেক্ষেত্রে আপনাদের অবস্থান কী হবে? না দেখুন, এখানে তো অনেকগুলো ব্যাপার আছে। প্রথম ব্যাপার হলো যে নির্বাচনী বিচার প্রক্রিয়া তো শুরু হয়ে গেছে, যদিও আমরা আরও দ্রুততার সাথে বিচার প্রক্রিয়াটা হওয়ার দরকার ছিল, গ্রেপ্তারটা আরও বেশি হওয়ার দরকার ছিল। সেভাবে গ্রেপ্তার হচ্ছে না। অনেক আপনার যারা চিহ্নিত দুষ্কৃতিকারী এবং চিহ্নিত হত্যাকারী তারা পালিয়ে গেছে দেশ থেকে। কিভাবে পালালো, কেন পালালো, এখানে সরকারের দায়বদ্ধতার কতটুকু আপনার তারা তাদের নিজেদেরকে প্রশ্নবোধক করেছে, এই প্রশ্নগুলো তো এসেই যায়। কিন্তু বিচারটা তো শুরু হয়ে গেলে, বিচারিক প্রক্রিয়া শুরু হয়ে গেলে সেখানে আপনার এখন আপনার বিচারের মাধ্যমে আওয়ামী লীগের নিবন্ধন, আওয়ামী লীগের নিষিদ্ধকরণ অথবা তাদের নির্বাচনে অংশগ্রহণ করার ব্যাপারে সরকার যে সিদ্ধান্ত নেবে বা জনগণ যে সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্ত তো আমরা মানব। কিন্তু এই বিচারের নামে কালক্ষেপণ করে তো নির্বাচনটাকে প্রলম্বিত করা যাবে না। সেখানে একটা প্রশ্ন দাঁড়াচ্ছে, আমি জাহিদ ভাইয়ের যাব যে যদি নির্বাচন ডিসেম্বরে দিতে হয়, নিশ্চয়ই 3 মাস আগ থেকে সেখানে প্রস্তুতি গ্রহণ করতে হবে, নির্বাচন কমিশনকে ঘোষণা করতে হবে। তো সে অবস্থায় আগামী 4-5 মাসের মধ্যে কিভাবে আপনারা প্রত্যাশা করেন যে যারা এই অপরাধী, যারা গুম খুন হত্যার সাথে জড়িত ছিল, যারা হেলিকপ্টার থেকে গুলি করেছে, যারা এই যে মায়ের বুক খালি করেছে, স্বামী স্ত্রী অনেকেই এখানে নিহত হয়েছেন, হতাহত হয়েছেন, তো তাদের বিচার কি এই অল্প সময়ের মধ্যে করা সম্ভব হয়ে যাবে? না, এটা যদি সরকার, দেখুন অলরেডি সরকার 7 মাস অতিবাহিত হয়েছে। সরকার যদি ডে ওয়ান থেকে একটা বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতো, যেটা আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনালের চাইতে যদি এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে কোনো অভ্যুত্থানের স্পিড ধারণ
নির্ধারণ করে যদি একটা ট্রাইব্যুনাল গঠন করতো তাহলে বিচার কার্যটা আরও ত্বরান্বিত করতে পারতো। তারপরে আমরা আশাবাদী যে এটা জুন জুলাই আগস্টের মধ্যে অনেকগুলো সাজা তারা দিয়ে ফেলতে পারবেন, অনেকগুলো বিচার তারা করতে পারবেন যারা চিহ্নিত হত্যাকারী, এবং তার যাদের এটা নির্ভর করবে সরকারের সদিচ্ছার উপর এবং প্রশাসনের সদিচ্ছার উপর, এটা আমরা মনে করছি। এবং সেক্ষেত্রে নির্বাচন প্রলম্বিত করার কোনো কারণ নেই। আমরা তো অপরাধীর শাস্তি চাই, অপরাধীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আপনারা অপরাধীর শাস্তি চান, সংস্কারও চান, আবার নির্বাচনও চান, সবই চান? জি, আমরা সবই চাই, এবং কোনোটার মধ্যে কোনোটাই যে জিনিসটা আপনাকে বলতে চাই যে পরশুদিন যে মিটিংটা হলো, মিটিংয়ের মধ্যে 26টি রাজনৈতিক দল এবং জোট অংশগ্রহণ করেছে। 26টি দলের মধ্যে জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক কমিটি এবং গণ অধিকার পরিষদ, এই 4টি দল কিন্তু স্থানীয় সরকার নির্বাচনটা আগে দাবি করেছেন। তারা বলেছেন যে জনগণের সেবার কারণে, আর প্রত্যেকটা রাজনৈতিক দলের স্থানীয় সরকার নির্বাচনের বিরোধিতা করেছেন এবং বলেছেন যে এই মুহূর্তে স্থানীয় সরকার নির্বাচনে চিন্তা করাটা অর্থাৎ হলো যে আওয়ামী স্বৈরাচারকে পুনর্বাসিত করা এবং আওয়ামী স্বৈরাচার যারা লুকিয়ে আছেন তাদেরকে বের হওয়ার সুযোগ করে দেওয়া, এবং তাদের যে বিপুল পরিমাণ অর্থ আছে এই অর্থর বিনিময়ে তাদেরকে পুনর্বাসিত করা, এবং সেখানে প্রায় আপনার 4,500 ইউনিয়ন পরিষদের নির্বাচনে হানাহানি রক্তপাত হবে, যেটা তত্ত্বাবধায়ক সরকারের সক্ষমতাকে আরও প্রশ্নবিদ্ধ করবে এবং জাতীয় নির্বাচনের উপর এটা অনেক বেশি প্রভাব ফেলবে। নিশ্চয়ই। আমি আপনার কথা তুলেই মিস্টার জাহিদ চৌধুরী আলোচনা করতে চাই। লেখালেখি করেন, দেখেন, পর্যবেক্ষণ করেন, আমরা তো সবই দেখি, শুনতে হয়, বুঝতে হয়। যেটি মিস্টার সাদাত সেলিম বললেন যে যদি স্থানীয় সরকার নির্বাচন হয়, সেই নির্বাচনে কিন্তু স্থানীয় সরকার নির্বাচন যদি প্রতীকবিহীন হয় তাহলে কিন্তু সেখানে দেখা যাবে যে আওয়ামী লীগের 3rd 4th লেয়ারের কেউ না কেউ কিন্তু নির্বাচনে দাঁড়াতে পারে, যিনি সেভাবে সমাজে হয়তো বা অতটা ক্ষত তৈরি করেননি বা সমাজে অতটা চিহ্নিত অপরাধী নয়। তো সেক্ষেত্রে স্থানীয় সরকার নির্বাচন যদি হয় সেখানে কিন্তু যেটি বলবার চেষ্টা করেন সাদাত ছিলেন, তো আওয়ামী লীগ পুনর্বাসিত হয়ে যাওয়ার একটা শঙ্কা থাকে। আপনি কীভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে। আসলে সেলিম ভাই কথা যেখানে শেষ করছেন সেখান থেকে আমি শুরু করতে চাই যে এটা ঠিক, আমি ওনার এই কথাটির সাথে একমত যে স্থানীয় সরকার নির্বাচন করতে গিয়ে আপনি যদি জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত হয়, অন্তর্বর্তীকালীন সরকার যদি প্রশ্নবিদ্ধ হয়ে যায়, এমন ঘটনাবলী ঘটে, তাহলে কিন্তু এটা আমাদের জন্য একটা বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। সুতরাং এখানে একটি বিষয় দেখেন, আপনি যেটা বললেন যে আওয়ামী লীগের যারা অপরাধ করেননি কিংবা আওয়ামী লীগের যারা 3য় 4র্থ স্তরের লেয়ারে যারা আছেন, আমি যদি আপনি একাডেমিক ডিসকাশন করেন তাহলে তারা নির্বাচনে অংশ নিতেই পারেন। এবং উনি শুধুমাত্র আওয়ামী লীগ করেন বলে, আওয়ামী লীগের কারণে দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আওয়ামী লীগ একটা সন্ত্রাসী সংগঠন হিসেবে এখন আন্তর্জাতিক পর্যায়ে, বিশেষ করে শেখ হাসিনা এবং তার যা সাঙ্গপাঙ্গরা গত 15 বছর ধরে দেশ শাসন করেছেন, তারা কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে ইতিমধ্যে তারা একটা বিচারের রায় পেয়ে গেছেন। এই তদন্ত কমিটির যে রিপোর্ট, যে আমাদের বাংলাদেশে 36 দিনের তারা যে হত্যাযোগ্য গণহত্যা চালিয়েছে, শুধুমাত্র এইটার একটা রিপোর্টের উপর ভিত্তি করেই কিন্তু তাদের একটা বিচার, এক ধরনের বিচার আন্তর্জাতিকভাবে হয়ে গেছে। এখন তারা কিন্তু চিহ্নিত অপরাধী আন্তর্জাতিক পর্যায়ে, শুধু বাংলাদেশ না, বাংলাদেশের মানুষ তো বলেই আসছিল, এখন কিন্তু জাতিসংঘের রিপোর্টের পর তারা কিন্তু চিহ্নিত। এখন কেউ যদি অপরাধ না করে, শুধুমাত্র আওয়ামী লীগ করার কারণে সে নির্বাচনে অংশ নিতে পারবে না, এটা কিন্তু তাত্ত্বিকভাবে কর্তাতেই মানা যায় না, কারণ তাদের সেই রাইট আছে। এবং সৎ লোক, ভালো লোক যদি হয়, তওবা করে হলেও তারা নির্বাচনে অংশ নিতে পারে। যদি সে সৎ লোক হয়ে থাকে, ভালো লোক হয়ে থাকে, সে যদি অপরাধ না করে, গুম খুনের সাথে জড়িত না থাকে, সে যদি দুর্নীতি না করে থাকে, তাই না, তাইলে সে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতেই পারে, এটাই স্বাভাবিক। কিন্তু প্রশ্ন যেটা হলো যে আওয়ামী লীগের নাম করে আপনি যেটা বলছেন যে এখানে তো দলীয় প্রতীকী নির্বাচন হবে না, তো দলীয় প্রতীকী নির্বাচন না হলে তো এটা তার জন্য আরও কোনো সমস্যার কারণ নেই, শুধুমাত্র এই জায়গায় যদি আপনি বলেন। কিন্তু আগে নির্বাচন কোনটি হবে এটার ক্ষেত্রে, কিংবা সংস্কার কতটুকু করে আপনি নির্বাচন করবেন, এখানে সেলিম ভাই যে কথাগুলো বলছেন এটার সাথে আমার বেশ দ্বিমত আছে। দ্বিমতটা কোন জায়গায় দেখেন, দ্বিমতের কারণ আছে। কেন এই কথাগুলো বারবার আসছে? বারবার আসছে এই কারণেই যে বিএনপি দীর্ঘদিন ক্ষমতায় ছিল। আমি খুব কাছ থেকে বিএনপির রাজনীতি একজন সাংবাদিক হিসেবে পর্যবেক্ষণ করেছি, রিপোর্ট করেছি, মাঠে ঘাটে প্রত্যেকান্তরে বিএনপিকে ফলো করেছি, নিউজ করেছি। এখন বিষয়টি কি, বিএনপির অনেক ভালো কাজ আছে অতীতের, কিন্তু আপনি অতীতে যে কমিটমেন্ট জাতির কাছে দিয়েছিলেন, সেই কমিটমেন্টগুলো কি যথাযথ সময় যথাযথভাবে পালন করেছিলেন?
যদি এই প্রশ্ন আমি করি এবং এটার উত্তর আমাকে দিতে বলা হয়, তাহলে আমি বলবো সর্বক্ষেত্রে আমরা পালন করিনি, বিশেষ করে সংস্কারের ক্ষেত্রে। আজকে যে বিষয়টি আসছে যে রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠান যেগুলোকে সংস্কারের দাবি উঠেছে, আমাদের সংবিধান সংশোধনের দাবি উঠেছে, এবং ইতিমধ্যে 6টি মূল কমিশন তাদের রিপোর্টগুলো জাতির সামনে উপস্থাপন করেছে। রিপোর্টগুলো এখন কমিশনের রিপোর্ট জাতির সামনে। এখন রাজনৈতিক দলগুলো কতটুকু জায়গায় তারা এগ্রিড হতে পারে এই রিপোর্টগুলোর উপর ভিত্তি করেই পরবর্তী করণীয় ঠিক হবে। এবং ইতিপূর্বে আমি জানি না গত দিনের 26 দলের সাথে যে মিটিং ছিল, সেলিম ভাই বলতে পারবেন, উনি এখানে উপস্থিত ছিলেন, সেই দিনের মিটিংটা কি আমি স্পেসিফিক এজেন্ডা নিয়ে আমার মনে হয় ওই আলোচনাটা এখন আমরা ঢুকি নাই, কারণ কমিশন একটা গঠিত হয়েছে, কমিশনের সাথে যেটা চিফ অ্যাডভাইজার এটা চেয়ার করছেন। তো এখানে স্পেসিফিক জায়গাটাতে আমরা দফাওয়ারি কোনো ইয়েতে এখনও যাইনি। এটা সামগ্রিক একটা ফার্স্ট মিটিং হয়েছে, এবং এরপরে যদি সাবজেক্ট কমিটি যেটা থাকে, আপনারা জানেন যে এই সমস্ত ক্ষেত্রে এটা কোর কমিটি, সাবজেক্ট কমিটি থাকে, যেখানে হয়তো কিছু প্রতিনিধি থাকবেন, একজন প্রতিনিধি থাকবেন একটা দলের, কিংবা একটা গ্রুপেরও একজন প্রতিনিধি থাকতে পারেন, কিংবা সবাই মিলে বলতে পারেন যে আপনারা এই 10 জন মিলে যেটা ডিসাইড করবেন এটা আমাদের সাথে আছে। বিশেষ করে জোট যদি হয় তাহলে জোটভুক্ত দলগুলোর একজন প্রতিনিধিও থাকতে পারেন। তো এইখানে এই যে প্রস্তাবগুলো আসছে সংস্কার কমিশনেরগুলোর মাধ্যমে, এই প্রস্তাবগুলোর মধ্যে যেগুলোতে এগ্রিড পার্টিগুলো, সেইটার উপর ভিত্তি করেই তো সংস্কার কাজটা সম্পন্ন হবে। এখন এই সংস্কার কাজগুলো তারা কি করে যেতে পারবেন? এখন চার্টারে যদি তারা এগ্রিড হন এবং এর উপর ভিত্তি করে পরবর্তীতে যেখানে সংবিধান সংশোধনের প্রয়োজন পড়বে সেগুলো নির্বাচিত সরকার এসে করবে। কিন্তু আগে যদি আপনারা সবাই জাতির সামনে কমিটমেন্ট করেন এবং স্বাক্ষর করেন, তখন তার উপর একটা বাইন্ডিংস আসবে এগুলো ইমপ্লিমেন্ট করা। সরকার অন্ততপক্ষে আমার কাছে যেটা মনে হয়েছে, বর্তমান সরকার অন্ততপক্ষে এই কাজটুকু সম্পন্ন করে যেতে চাচ্ছে, যে যতটুকু পারা যায় আমরা সংস্কারগুলো করব, যেগুলোর মধ্যে সংবিধান সংশোধনের বিষয় নেই, বাকিগুলো আমরা করব। কিন্তু সংবিধান সংশোধন তো আপনার ইলেকটেড পার্লামেন্ট ছাড়া আপনি পারবেন না। তাইলে এখানে দুটো পথ আছে, তিনটা পথ আছে আমি বলবো। যেটা বলা হচ্ছে যে আপনারা একটা সাংবিধানিক পার্লামেন্ট ফর্ম করবেন, একটা ভোটের মাধ্যমে করবেন, গণভোট করে আপনার যে প্রস্তাবগুলো আসবে এই প্রস্তাবগুলোর উপর আপনি এটা গণভোট নিতে পারেন, গণভোট নিয়ে এটা রেটিফাই করে ফেলতে পারেন। এটা একটা পথ আছে, যখন নতুন সংবিধান প্রণয়ন করা হয় যে কোনো দেশে, এটা অনেকটা নতুনের মতো কিংবা মেজর চেঞ্জেস যখন আসে সামগ্রিকভাবে, এটা হলো ওয়ান থিং, যেটা করা বেশ টাফ হবে এবং এখানে যাওয়া সরকারের উচিত হবে না বলে আমি মনে করি। কারণ উনি যে কথাটি বলছেন যে স্থানীয় সরকার আগে করলে যে সমস্যা হবে, একইভাবে এরকম যদি গণভোট করতে চান একই ধরনের সমস্যার সৃষ্টি হবে। সো আপনাকে যেটা করতে হবে যে এই জায়গাগুলোতে আপনার কনসেনসাসে পৌঁছে যতটুকু করা যায়, তারপরে আপনি যেগুলোকে পারবেন সংশোধন করে নেবেন, বাকিগুলো নির্বাচিত সরকারের জন্য রেখে দিবেন। এখন কোয়েশ্চেন আসছে যে এইটা কেন সরকার এই জায়গায়, কারণ আপনারা জানেন যে 3 জোটের রূপরেখায় বিএনপি ছিল, 7 দল 15 দল কিন্তু ছিল সেখানে, কিন্তু 3 জোটের 5 দল ছিল। 3 জোটের রূপরেখা এইভাবে কমিটমেন্ট ছিল, কিন্তু পরে বিএনপিও ক্ষমতায় আসছে, আওয়ামী লীগও ক্ষমতায় আসছে, দীর্ঘদিন থেকেছে। প্রথম দফার কথা যদি বলি এবং পরের এই স্বৈরাচারী 15.5 বছরের কথা বলি, দুইবার এসছে, বিএনপিও দুইবার আসছে 90-এর গণ অভ্যুত্থানের পরে, কিন্তু তারা তাদের 3 দফার রূপরেখাগুলো বাস্তবায়ন করেনি। আমার কাছে কেন জানি বারবার মনে হয় ছাত্র জনতার যে এই গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের পরে মানুষ ওই কথাগুলো বারবার মনে করছে যে আপনারা তো অতীতে আপনাদের কথা রাখেননি বড় রাজনৈতিক দলগুলো। সো এই বড় রাজনৈতিক দলগুলোর বাইরেও সাধারণ জনগণের যে মতামতগুলো আছে এগুলা নিয়ে তারা চাচ্ছে যে এগুলা এই একটা অন্তর্বর্তী সরকারই এটা করুক, করলে সবার মতামতের প্রতিফলন জুলাই চার্টারে স্বাক্ষর করুক নাকি না? না, শুধু স্বাক্ষর নয়, যতটুকু পারা যায়, স্বাক্ষর তো বটেই, যতটুকু পারা যায় সংস্কার কাজগুলো করে এরপরে নির্বাচনে যান। সেটাই তো বিএনপি বলছে, আগে না পরে এই কথাটা যে আসছে বারবার, এই কারণে আসছে যে আপনার ট্রাস্টের অভাব। সেটাই তো বিএনপি বা তার জোটরা বলবার চেষ্টা করছে, যতটুকু সম্ভব ততটুকু করে দ্রুত নির্বাচন দিবার জন্য। না, ওই যে দ্রুত যতটুকু সম্ভব, কতটুকু এটা তো এখনো স্পেসিফিক হয়নি। এই প্রশ্ন কতটুকু করবে এটা স্পেসিফিক হয়নি, কিন্তু যদি সবাই এগ্রিড হয় এবং আগের কমিটমেন্ট আর বর্তমানের কমিটমেন্টের মধ্যে আশা করা যায় যে একটা তফাৎ হবে। কারণ তখন যেভাবে 3 জোটের রূপরেখা হয়েছিল একটা বিশেষ পরিস্থিতিতে আগ থেকে ছিল, এটার এখনকার প্রেক্ষাপটটা একটু ভিন্ন এবং এখানে একটা প্রেশার গ্রুপ আছে, চাপ আছে, মানুষের জনগণের একটা চাপ এটার মধ্যে আছে। আর যেটা
আগে যদি আপনি স্থানীয় সরকার নির্বাচন করতে চান, যেটা সেলিম ভাই বলছেন, এই কথার সাথে আমি শুরুতেই যেটা বলেছি অনেকটা একমত, এখানে অনেকটা ক্যাওটিক সিচুয়েশন হতে পারে, স্বৈরাচারের ইয়েরা আবার চলে আসতে পারে এবং আপনার যে সংস্কার প্রক্রিয়া এটাও কিছুটা হলেও বাধাগ্রস্ত হতে পারে, নানা ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। কিন্তু কেন এটা বিএনপি কিংবা অন্য কোনো রাজনৈতিক দল যদি নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে, তাদের উপরে এই ট্রাস্টটা রাখতে হবে যে তাদের অধীনে, দলীয় সরকারের অধীনে এই নির্বাচনটি সুষ্ঠুভাবে হবে। এটা নির্ভর করবে আপনি নির্বাচনী প্রক্রিয়ার সংস্কারটুকু কতটুকু করতে পারলেন। যদি আপনি ঠিকমতো সংস্কার করে নির্বাচনী আইনের পরিবর্তন, নির্বাচনী ব্যবস্থার পরিবর্তন না আনতে পারেন, তাহলে জনমনে একটা ধারণা প্রবলভাবে কাজ করছে যে স্থানীয় সরকার নির্বাচন তখন আগের মতোই দলীয় প্রভাব মুক্ত হতে পারবে না। এখানে দলের প্রভাব, জুলাই 4 স্বাক্ষর করার কথা তো বলছে যে 3 দলের রূপরেখা যেহেতু এখন আমরা খুঁজেও পাই না, কিন্তু এখন তো সেখানে যদি সবাই একমত স্বাক্ষর করে আমরা স্থানীয় সরকার নির্বাচন, পরবর্তী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমরা প্রধানমন্ত্রী, আপনাকে বলতে হবে স্পেসিফিক আপনি কিভাবে করবেন। একটি দলীয় সরকারের অধীনে যতই আপনি বলেন না কেন, এটা দলের একটা প্রভাব থেকেই যায়। আমি একটা প্রশ্ন, আমাদের এখনো নির্বাচন ব্যবস্থা ওই পর্যায়ে হয়নি। আপনি রাতারাতি নির্বাচন পরিচালনার জন্য একটা স্বতন্ত্র নির্বাচন ব্যবস্থা আপনি কিন্তু দাঁড় করাতে পারেন না। প্রশাসনের লোকজনরাই কিন্তু এটা পরিচালনা করবে। একটা প্রশ্ন হানা করে আপনার কাছে শুনে আমি বিরতিতে যাব, বিরতির সময় হয়েছে বেশ কিছুক্ষণ আগে। আমি যেমন মনে করি আমারটাই বা আপনারটাই মনে করি, আপনার শার্টের কলারের সাইজ কত এখন? প্রশ্ন করছি, 16, 16.5 এরকম হবে? 16.5। আপনার 7-8 বছর আগে কত ছিল? 14-15 নাকি? না, এরকমই ছিল। এরকমই, কারণ বয়স যখন 60 হয়ে যায় তখন খুব একটা পরিবর্তন হয় না। বা শার্টের সাইজটা তো পরিবর্তন হয়েছে কোন একটা সময়, হতে পারে। হ্যাঁ, হয়েছে, ঠিক আছে। নিশ্চয়ই হয়েছে। তাহলে সংস্কার নিয়ে যদি কথা বলি, তাহলে যদি এরকম হয় যে আমাদের যে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া, চলতেই থাকবে। যেমন আমাদের ইনস্টিটিউটটা কখনো কিন্তু এরকম এখন যেভাবে চলছে আমরা সেভাবে চালাইনি, আমরা সেট টেট করে করতাম, সংস্কার হয়েছে, আবার নতুন ফরম্যাট আছে সংস্কার। না, সেটা আসলে একটা এটা আসলে আমি বলবো যে এই যে বক্তৃতাটা, এটা টোটালি একটা রাজনৈতিক বক্তৃতা। কারণ এটা মেজর সংস্কারের কথা বলা হচ্ছে। সংস্কার চলমান প্রক্রিয়া, আপনি একটা নতুন আইন করলেও এটা একটা সংস্কার, আপনি একটা সার্কুলার ইস্যু করলেও এটা একটা সংস্কার। কিন্তু এই সংস্কারগুলো তো মৌলিক সংস্কার, যেটা গত 16 বছর থেকে দেশের মানুষ দেখে আসছে আমি একটা ভোট দিতে পারি না। ভোটিং সিস্টেমটাকে এইভাবে নিয়ে যাওয়া হয়েছে। মানুষ দেখে আসছে আপনাকে বাড়ি থেকে তুলে নিয়ে গেলে এটা প্রতিবাদ করার ক্ষমতা কারো নেই। মানুষ দেখছে যে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিরা বসে কিভাবে নিরীহ মানুষকে, নির্যাতিত মানুষের পক্ষে না দাঁড়িয়ে সরকারের পক্ষে রায় দিচ্ছেন। দেখছে খায়রুল হকের মতো লোক কিভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জনমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই ব্যবস্থা সব দলের মতামতের ভিত্তিতে করা হয়েছিল, সেটাকে খায়রুল হকের মতো এক ব্যক্তি এটাকে পরিবর্তন করে দিয়ে গেলেন। এবং পরে উনি কি করলেন, উনি যেটা ওপেন কোর্টে যে জাজমেন্ট দিলেন, শর্ট জাজমেন্ট, পরে পূর্ণাঙ্গ রায়ে এটা পাল্টে দিলেন যে 2 বার অন্তত পক্ষে নির্বাচন হবে তত্ত্বাবধায়ক আন্ডারে, এটা উনি পাল্টে দিলেন এবং বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্য এটা করলেন। এমনকি পার্লামেন্টে যে স্ট্যান্ডিং কমিটি ছিল ওই সময়ে, আওয়ামী লীগের সময়ে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করার জন্য যে স্ট্যান্ডিং কমিটি ফর্ম করা হয়েছিল, এটার কারণে স্পেশালি ওই কমিটির আওয়ামী লীগ দলীয় সদস্যরাও মতামত দিলেন এটা বহাল রাখার পক্ষে। কিন্তু পরে অজ্ঞাত সুতার টানে এটা পরিবর্তিত হয়ে গেল শেষ মুহূর্তে নির্লজ্জভাবে। এই যে ঘটনাগুলো মানুষ দেখে আসছে, ভবিষ্যতে এই বিশেষ ঘটনাগুলোর যাতে, এটা কিন্তু মৌলিক সংস্কার এবং মেজর সংস্কার, ওই চলমান সংস্কার এটা এক জিনিস, এটা তো হতেই পারে, বিভিন্ন পর্যায়ে হতে পারে। বিএনপি কিন্তু তাদের মাঠ গোছানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে। আমরা দেখছি জামাতও কিন্তু তাদের বিভিন্ন সভা সমাবেশ করছে। জহিরুদ্দিন স্বপন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, তিনি কিন্তু আজকে একটা কথা বলেছেন, সেটি হচ্ছে যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এমন একটা রাষ্ট্র তৈরি করবেন, তিনি প্রত্যাশা করছেন যে রাষ্ট্র আর কোনোদিন নিশিরাতে ভোট হবে না, তিনি সেই কথা উল্লেখ করেছেন। এবং তিনি যে কথাটা আপনি বলছিলেন যে শহীদ নূরে আলম, আব্দুর রহিম, আবু সাইদ, হাজার হাজার শহীদদের হত্যাকারীদের দ্রুত বিচারের কাঠগড়ায় আনতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার এই বিচারের বিষয়ে কেন বিলম্ব করছে? আমরা এই জনসভা থেকে তার কাছে প্রশ্ন রাখতে জহিরুদ্দিন স্বপন সাহেব ভোলায় এক জনসভায় এই প্রসঙ্গ তিনি তুলেছেন এবং এমন একটা রাষ্ট্র কাঠামো তৈরি করতে চান যেখানে দিনের ভোট রাতে হবে না, এই ধরনের কথা বলেছেন। আপনি কি আসলে মনে করেন সেটি সম্ভব হবে ভবিষ্যতে? না, অবশ্যই সম্ভব হবে। দেখুন, সম্ভব না হওয়ার কোনো কারণ নেই, সব কিছু পরিবর্তনশীল, চিন্তা চেতনা পরিবর্তনশীল। আমি তারপর যাচ্ছি যে গত পরশুদিন প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে যে আলোচনাটা হয়েছে, সেখানে আলোচনার একটা সিদ্ধান্ত হয়েছে যে 6টি যে সংস্কার কমিটি রিপোর্ট দিয়েছেন, রিপোর্টের হার্ড কপিগুলো আমাদেরকে দেওয়া হবে রাজনৈতিক দলগুলোকে, আমরা সেখান থেকে মন্তব্য দেব, মন্তব্যের পরে সেখান থেকে আলোচনা হবে। আলোচনার মধ্যে কিছু কিছু ধরেন আমরা ঐক্যমতে পৌঁছবো, কিছু কিছু ক্ষেত্রে বিতর্ক সৃষ্টি হবে, কিছু কিছু ক্ষেত্রে
একেবারেই সেটাকে বাতিল বলে গণ্য হবে। যেটা বাতিল সেটা তো বাতিলই হয়ে গেল। বাতিল পরিগণ্য করবে কে? রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের মধ্যে কিছু বাতিল করবে, কারণ কিছু এমন এমন প্রস্তাব এসেছে যেটা রাজনৈতিক দলগুলো চায়নি। আর সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া, এটা কেমন পর্যন্ত সংস্কার চলবে। 2 বছর আগে বিএনপি তার সংস্কার প্রস্তাবের 27 দফার দাবি জনগণের সামনে উপস্থাপন করেছে। পরবর্তীকালে প্রায় 40টি রাজনৈতিক দলের সাথে দিনের পর দিন মিটিং করে 31 দফা একটা সংস্কার প্রস্তাব এনেছে। সেই সংস্কার প্রস্তাবের অনেকগুলোই কিন্তু আমরা দেখছি যে বর্তমান সংস্কার কমিটিগুলো নিয়ে এসছে। তাহলে ওই অনেকগুলো বিষয় আমাদের দ্বিমত হওয়ার কিছু নেই। আমরা কালকে যদিও এটা আলোচনাটা ছিল না অনেকটা পরিচিতিমূলক আলোচনা, কিন্তু ওই যে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি বারবার এসছে এবং সংস্কারের ব্যাপারে বলা হয়েছে যে সংস্কার চলমান এবং মেজর সংস্কারগুলো নির্বাচিত সরকারই করবে। সংবিধান পরিবর্তন করার মতো অথবা সংবিধানে অন্তর্ভুক্ত করার মতো পরিবর্তনগুলো আপনার নির্বাচিত সরকারই করবে। এখন এখানে আমাদের বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে এই সরকার সংস্কারের মানে কতটা বাস্তবায়ন করতে পারবে। কারণ এই যে 7 মাসে সরকার কিন্তু দৃশ্যমান নয়। সরকার আইন শৃঙ্খলা বলেন, তারপরে বাজার নিয়ন্ত্রণ বলেন, সড়ক শৃঙ্খলা বলেন, তারপর সরকারি প্রতিষ্ঠানের মানে লুণ্ঠন বলেন, ঘুষ দুর্নীতি বলেন, কোনো ক্ষেত্রে কিন্তু সরকার তার সফলতার পরিচয় দিতে পারেনি। অধিকাংশই উপদেষ্টা, বরং তারা একটা কিংস পার্টি করার ব্যাপারে তারা নিজেদেরকে জড়িয়ে ফেলছেন। এবং আমরা যেটা মানে এত বছর পর্যন্ত নির্বাচনের ব্যাপারে বলেছি যে একটা দলনিরপেক্ষ সরকার। এখন এই সরকার যদি একটা বিশেষ দলের প্রতি দুর্বলতা থাকে তাহলে তো এই সরকারকে দল নিরপেক্ষ সরকার বলা যাবে না। কোন দলের প্রতি দুর্বল বলবো? এটা তো আকাশে বাতাসে মানে একটা কিংস পার্টি হচ্ছে, একটা উপদেষ্টা পদত্যাগ করে কিংস পার্টিতে আসতেছে, অন্যান্য উপদেষ্টারা পিছন থেকে এখানে হাওয়া দিচ্ছে। এই কথাগুলো তো একটা দিবালোকের মধ্যে স্পষ্ট। দল করে কি আইনগতভাবে? না না, আমরা বলতেছি যে দল তো প্রতিদিনই হচ্ছে এবং প্রতিদিনই দল করার কোনো ইয়ে নাই। গণতান্ত্রিক পরিবেশে রাজনৈতিক দল হবে, কিন্তু ক্ষমতায় থেকে একটা রাজনৈতিক দল গঠন করা বা কিংস পার্টি করা এটা জনগণ তো ভালো হিসেবে ক্ষমতা থেকে করছেন না। তিনি তো বলছেন যে যদি করেন তাহলে পদত্যাগ করে করবেন। তিনি পদত্যাগ করে করবেন, কিন্তু তার মানে সমর্থকরা রয়ে যাবে ওই দলে, তারা আবার সময় মতো পদত্যাগ করবে। এই কথাগুলো কিন্তু নৈতিকতার দৃষ্টিতে মানদণ্ডে গ্রহণযোগ্য না। আর অনেকগুলো সংস্কার যেটা এসছে, মনে করেন আমরা কেউই দাবি করিনি যে 17 বছর বয়সে ভোটার করতে হবে, তাহলে বাংলাদেশের সংবিধান এবং আইন অনেক কিছু পরিবর্তন করতে হবে। 18 বছর পর্যন্ত তো একটা কিশোর, 18 বছর নিয়ে হলো কিশোর, তাহলে কিশোরদেরকে আমরা ভোটার তালিকা অন্তর্ভুক্ত করতে বলি নাই। আমরা আবার সেই আলোচনা তো নাই এখন। না, সে আলোচনাটাই আছে সংস্কার প্রস্তাবের মধ্যে, সে আলোচনা আছে। 21 বছরের মধ্যে আপনার প্রার্থী হতে পারবে, সে আলোচনাটা আছে। তারপর 4টা প্রদেশের ব্যাপারে আলোচনাটা আছে। এইসব ব্যাপারে তো আমরা দ্বিমত করব, কারণ আমরা সরকারের কাঠামোটাকে এমনভাবে বৃদ্ধি করব না যেটা একটা সরকার পালতে আমাদের অবস্থা কাইলেও যাচ্ছে। রাজস্ব এমনভাবে আমাদের ব্যয় হচ্ছে যে সরকারকে মানে পালন করতে গিয়ে, সেখানে আবার 4টা সরকার পালন করা এবং একটা দেশের মধ্যে একটা ভাষাভাষী রাষ্ট্রের মধ্যে এই অনেকগুলো দাবি হয়তো আমরা মানব না। আবার যেমন যদি যে প্রস্তাবটা আসছে যে এখানে 42টা মন্ত্রণালয় চাইতে কমিয়ে 25টা মন্ত্রণালয় আনবে, তাহলে যদি এখানে অর্থশাস্ত্র হয়, জনগণ যদি উপকৃত হয়, আমরা সেটা মানতে পারি। কি মানবো কি মানবো না সেটা তো আমরা এটা ইয়ে করতে দেখবো। কিন্তু আমরা নৈতিকতার দৃষ্টিতে মনে করি যে সরকারের থেকে একটা কিংস পার্টি হওয়াটার কোনো অবস্থায় কাম্য নয়। এবং আমরা মনে করি যে মানে অল্প কয়েকজন, গুটি কয়েকজনের উচ্চাকাঙ্ক্ষাকে চরিতার্থ করার জন্য এবং গুটি কয়েকজনের উস্কানিতে একটা অস্থিতিশীল অবস্থা সৃষ্টি হতে পারে বলে আমরা আশঙ্কা করছি। এই আশঙ্কার কারণটাতেই হলো যে নির্বাচনটা প্রলম্বিত হতে পারে, স্থানীয় সরকার নির্বাচনের কথাটা আনকল ফর আগে আসতে পারে, কারণ কোনো দলেই দাবি করে নেই প্রথম দিকে। কিন্তু যখন সরকারের মধ্যে একটা অংশ আপনার মানে বুঝে শুনে স্থানীয় সরকার মন্ত্রণালয় পরিবর্তন করে এবং তাদের সরকারের আপনার ছাত্রদের একটা অংশ আবার পতিত স্বৈরাচারের কাউন্সিলরদেরকে মিটিং করে ওই নতুন দলকে প্রতি সমর্থন জ্ঞাপন করার জন্য যে আহ্বান জানানো হয়েছে, সেই ক্ষেত্রে আমরা মনে করছি যে একটা বিশৃঙ্খলা হলেও হতে পারে। কিন্তু আমরা ডক্টর ইউনূসের প্রতি আস্থা রাখতে চাই। ডক্টর ইউনূস সাহেবের এই উপদেষ্টা পরিষদ সর্বক্ষেত্রে ব্যর্থ হলে একটা ক্ষেত্রে যারা মানে ভালো কাজ করছেন, সেটা হচ্ছে ব্যাংক খাতে যে অকল্পনীয় লুণ্ঠন হয়েছে, চিন্তা করার বাইরে। কাজের মেয়ের নামে 250 কোটি টাকার লোন, ফুসকলার নামে 450 কোটি টাকার লোন, আপনার কোনো রকমের জামানত ছাড়া 17 কোটি টাকার লোন, এগুলো বন্ধ করে আর্থিক খাতে একটা শৃঙ্খলা আনার চেষ্টা করছে। অন্যথায় মনে করেন এই যে যানজট বৃদ্ধি, আপনার একজন যে উপদেষ্টা আছে যোগাযোগ উপদেষ্টা, আমরা আজকে মানে 1 যুগ ধরে শুনে আসছি যে মহাখালী বাস স্ট্যান্ডটাকে সরিয়ে ঢাকার বাইরে নেবে। ওনার সমস্যাটা কোথায়?
আপনার আপনার যে সাইদাবাদটা অলরেডি আপনার কাজপুরের পরে নিয়ে যাওয়ার ব্যাপার রেডি। ওনারা যুদ্ধকালীন অবস্থা ঘোষণা করে তারা চেঞ্জ করতে পারেন, এলিভেটেড এক্সপ্রেসওয়েটাকে শেষ করতে পারেন, ইস্টার্ন বাইপাসটাকে শেষ করে দিয়ে ঢাকা শহরে যেন আপনার গাড়ি না ঢুকে, এই সংস্কারগুলো যেগুলো চিন্তা করার কথা কোনো উপদেষ্টা চিন্তা করছেন না। আমি মাননীয় আইন উপদেষ্টাকে বললাম যে আপনি যখন আছেন সংস্কারটা বাদ দেন না, আপনি আইনের মধ্যে আপনার এই যে আপনার ফৌজদারি মামলা এবং দেওয়ানি মামলা 20-30 বছর পর্যন্ত একটা দেওয়ানি মামলা মানে চলতে থাকে, আপনি এমন একটা পদক্ষেপ নেন যে 20 বছরের পুরনো যে দেওয়ানি মামলাগুলো আছে 6 মাসের মধ্যে এটা নিষ্পত্তি করতে হবে। অর্থাৎ আমরা সরকারের প্রতি আস্থা রাখার মতো বা উপদেষ্টাদের প্রতি আস্থা রাখার মতো সংস্কার বাস্তবায়ন করার মতো তাদের সেই যোগ্যতা আছে। এখানে তো আলাদিনের চেরাগের মতো কথা বলছেন যে আপনার দীর্ঘ 20-25-30 বছর স্বাধীনতার পর থেকে যে বাংলাদেশের দুর্নীতি অপরাধ যে জ্যামজট সেটি এই 6 মাসেই অন্তর্বর্তীকালীন সরকার শেষ করে ফেলবে। আমি শুরু এটা করার ব্যাপারে সামান্যতম পদক্ষেপ নিতে দেখি। আপনি খেয়াল করবেন কিনা যে কোনো কিছুতেই যদি পুলিশ যায় বাধা দেয় সেটাও কিন্তু দোষ পুলিশ কেন লাঠিচার্জ করলো, আবার পুলিশ যদি বাধা না দেয় সেটাও দোষ পুলিশ কেন কিছু করলো না। এই যে তিতুমির কলেজের ক্ষেত্রে আপনি দেখেন গতকালকে সিএনজি অটোরিকশা চালকরা তারা আন্দোলন করলো, সে আন্দোলনও কিন্তু যদি পুলিশ লাঠিচার্জ করতো সেখানেও কিন্তু বলা হয়তো অন্তর্বর্তীকালীন সরকার আমরা তো ফ্যাসিজমের সময়ের মধ্যে নাই। তাহলে সব বিষয়ের মধ্যেই কিন্তু একটা প্যাচ এর খেলা চলছে। এটা সরকার যদি তার নিয়ন্ত্রণটা প্রতিষ্ঠা করতে না পারে এবং সরকার আপনি দেখেন সহনশীলভাবে প্রতিষ্ঠা করতে চায়, সহনশীলভাবে প্রতিষ্ঠা করা আর সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মধ্যে পার্থক্য আছে। আমরা তো এই মুহূর্তে দাবি দেওয়া নিয়ে মাঠে নামার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আমরা বারবার নিরুৎসাহিত করছি। আপনারা 15 বছর কোনো দাবি দেওয়া করতে পারেন নাই, এখন আপনার এই 6 মাসের মধ্যে 147 সেটা বলেন যে 200টি আন্দোলনের মতো ঢাকা শহরে হয়ে গেল, 147টির মতো আন্দোলন আমাদের জানা মতো হয়েছে, আমরা এটা নিরুৎসাহিত করতেছি। কিন্তু আবার সরকার যে দৃশ্যমান নয়, সরকার মানে যদি সরকারের আন্তরিকতা অথবা দক্ষতা থাকতো তাহলে আহতরা কেন বারবার মাঠে নেমে আসতে হয় তাদের সুচিকিৎসার জন্য? আমি কার উপর আস্থা রাখবো বলেন? স্বাস্থ্য আপনি এখন পিজি হাসপাতালের খবর নিয়ে দেখেন, আপনার দালাল এবং আনসারের সহযোগিতা ছাড়া রোগী ভর্তি হতে পারছে না। আপনি এখনো ভূমি অফিসে গিয়ে দেখেন, সেখানে আপনার কোনো রকমই কোনো পরিবর্তন নাই, দুর্নীতিতে কোনো লাগাম টানতে পারছে না। আওয়ামী সরকারের আমলে একজন সচিবকে 4-5টা হাসপাতালে পরীক্ষা দিতে হতো, ডিএনএ টেস্ট, পিজি হাসপাতালে, তারপরে আপনার ওই যে মিটফোর্ড হাসপাতালে, তারপরে কর্মীটোল হাসপাতালে তাদের ডিএনএতে পরীক্ষা করে করে প্রমাণ করতে হতো যে তাদের 14 গোষ্ঠীর মধ্যে কেউ আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো কিছু নাই। তো ওই সরকারের সমস্ত লোকগুলোকে নিয়ে তারা যে বসে আছেন, তারা যেটা সুষ্ঠু নির্বাচন করবেন, এই নির্বাচনটাকে যে আপনার এই যে রাকিবুল হুদা, তারপরে আপনার নুরুল হুদা, তারপরে এই যে আপনার হাবিবুল আউয়াল, তারা যে নির্বাচনটাকে প্রক্রিয়াটাকে ধ্বংস করেছে। আপনার তাদেরকে আইনে 18 সালে যে ভদ্রলোক যে ডিসি এবং এসপি আপনার যে রাতের ভোটটাকে দিনের ভোটটাকে রাতে করেছে, একজনকেও কি আপনি আইনের আওতায় এনেছেন? বরঞ্চ তাদেরকে প্রমোশন দিয়ে আপনি প্রাইম জায়গার মধ্যে বসিয়ে রেখেছেন। তাহলে আপনার পক্ষে যে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব, এটা বিশ্বাস করতে আমাদের কষ্ট হয়। মাহমুদুর রহমান মান্না সাহেব একটা কথা বলেছেন যে ডক্টর ইউনূস সাহেব মিষ্টি কথা বলেন। আমি একটা জিনিস খেয়াল করলাম, আপনার ডক্টর ইউনূস সাহেব তো মিষ্টি কথা বলছেন, কথা রিপিট করেন না, কিন্তু আমরা যে 3-4 ঘন্টা বক্তব্য রাখলাম, উনি ভাবলেশীনভাবে অত্যন্ত ভালো একজন শ্রোতার মতো উনি মানে রিয়েক্ট করেছেন। উনি কারো কথায় হাসেনও নাই, কারো কথায় উষ্ণ প্রকাশ করেন নাই, কারো কথা মাথাও নাড়েন নাই, কারো কথায় আবার ইয়েও করেন নাই। আমরা ওনাকে রিডিং করতে কষ্ট হচ্ছে। এটা তো আর ভালো গুণ না, ভালো গুণ, এটা আমরা আবার আশঙ্কাও করছি এটাতে। উনি যেটা বলছেন যে আপনার বিদেশে একটা সাক্ষাৎকারে যে ছাত্ররা একটা দল করবে, এটাকে তো উৎসাহ দাও আমার মানে উনি ডিসেম্বরে নির্বাচনের কথা বলেন, এত খুশি হন নাই আপনারা? না, ডিসেম্বরের নির্বাচনের কথার মধ্যে দিয়ে আবার যখন স্থানীয় সরকারের নির্বাচনটা আসে, আবার যখন ওনার উপর দিয়ে প্রধান উপদেষ্টার উপর দিয়ে আবার যখন আপনার প্রধান আপনার প্রেস সেক্রেটারি একজন আছেন যিনি প্রধান উপদেষ্টার চাইতেও ক্ষমতা, রাষ্ট্রের সমস্ত শক্তি মনে হয় ওনার কাছেই আছে, উনি তখনও বললেন কি বললেন আমরা বিএনপি মানে যখন এসে বললেন যে মানে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যাপারে প্রধান উপদেষ্টা সম্মত হয়েছেন, তিনি বললেন যে রাজনৈতিক দলগুলো যে ঐক্যমত্য হয়, তো রাজনৈতিক দলগুলোর মধ্যে 40টা রাজনৈতিক দল যে সবাই ঐক্যমত্য হবে এমন কোনো কথা নাই। এই 2-1টা রাজনৈতিক দল তো তাদের অন্য মানে বিশেষ উদ্দেশ্যে নির্বাচনটাকে প্রলম্বিত করার চেষ্টা করছে, এটা তো আমরা বুঝতে পারছি। একদিকে কিংস পার্টি আছে, আর এদিকে আরেকটি রাজনৈতিক দল আছে যারা মনে করছেন যে যারা মসজিদ ভিত্তিক, যারা ওয়াজ মাহফিল ভিত্তিক রাজনীতি করতে পারবে, রাজনীতি বন্ধ হয়ে গেলে তাদের আপনার মানুষের কাছে যাওয়ার রাস্তাটা সুবিধা হবে, তারা জরুরি অবস্থার মতো মানে অবস্থা সৃষ্টি করতে চায়, কখনো আপনার মব জাস্টিসের নামে যে সব কাজ করতে চায়, মাজার ভেঙে ফেলে, তারপরে বসন্ত উৎসবকে বাধা দিয়ে, তারপর লালন উৎসবকে বাধা দিয়ে, তারপরে আপনার এই যে 14 ফেব্রুয়ারিকে বাধা
দিয়ে ফুলের দোকান তছনছ করে দিয়ে, ফাস্টফুডের দোকানের তছনছ করে দিয়ে এক ধরনের ভুল বার্তা যে পাঠাতে চাচ্ছে, এবং এই ভুল বার্তার প্রেক্ষিতে যে আমাদের উপর যেটা চাপ সৃষ্টি হতে পারে, এই কথাগুলোকে রাজনৈতিক দলগুলো মনে করা উচিত না, এবং সরকারকে এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত। নিশ্চয়ই সেখানে কিন্তু একটা আমার মনে হয় তৃতীয় পক্ষই কাজটা করছে। যারা মাজার ভাঙছেন সেখানে কিন্তু আপনারা যাদের ইঙ্গিত করছেন তারা কিন্তু কখনোই মাজার ভাঙছে না। আর মসজিদ ভিত্তিক রাজধানী, ইসলামী শরিয়া, ইসলামের কথা মসজিদে কিন্তু হতেই পারে, সে বিষয় নিয়ে দ্বিমত না করে বরঞ্চ একসাথে কীভাবে কাজ করা যায়। আপনারা যুগপৎ আন্দোলন করেছেন, আপনারা স্বৈরাচারকে সরিয়েছেন, আপনাদের মধ্যে কিন্তু মতের পার্থক্য তৈরি হলে কিন্তু ফ্যাসিজম কিন্তু আবার চলে আসবে। আমি আপনার কাছে আবার আলোচনা আসবো। আমরা এই প্রশ্নে আমি একটু কথা শেষ করি। আমরা 12 দলীয় জোট, আমরা একটা মহা ঐক্য, আমরা চাই যে আমরা স্বৈরাচারের বিরুদ্ধে যারা আমরা লড়াই করেছি গত 15 বছর কাঁধে কাঁধ মিলিয়ে, আমাদের মধ্যে যেন কোনো ভুল বুঝাবুঝি না হয়, আমরা এমন কোনো বাক্য যেন ব্যবহার না করি, এমন কোনো শব্দ যেন উচ্চারণ না করি, যাতে করে আমাদের ঐক্য বিনষ্ট হয়। ঠিক আছে, নিশ্চয়ই। জাহিদ ভাই, আপনাকে অল্প একটু করার আলোচনার পর বিরতিতে যাবো। এটা সেলিম ভাই যেটা বলছেন এখানে দুটো বিষয়। একটা দেখেন, উনি বলছেন যে যানজট নিরসন কিংবা এই জাতীয় যে বিষয়ে দ্রব্যমূল্য, এটা কিন্তু ঠিক সংস্কারের মধ্যে পড়ে না। এটা সরকারের একটা রুটিন কাজ। যে সরকার যখনই থাকবে তার একটা রুটিন কাজ। এই রুটিন কাজগুলো করতে গিয়েও দেখা যাচ্ছে সরকার কোনো কোনো ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। এইখানে সরকারের মুখপাত্রের কাছে এর আগেও আমরা জানতে চেয়েছিলাম যে কেন এই বিষয়গুলো ঘটছে। ওনার পক্ষ থেকে যে বক্তব্যটা আসছে যে এইখানে অনেকগুলো কাজ, সরকারকে অনেকগুলো টাস্ক একসাথে করতে হচ্ছে, সংস্কারের কাজও করতে হচ্ছে, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করতে হচ্ছে, আবার রুটিন ওয়ার্কগুলো করতে হচ্ছে, বিচারের কাজটাও করতে হচ্ছে। মানে এতগুলো কাজ সরকারের কাঁধে। এবং আপনি অর্থনৈতিক অবস্থার, উনি বলছেন যে আমরা ট্রিমেন্ডাস উন্নতি করেছি, এবং যেটা সেলিম ভাই নিজেও বলছেন যে বর্তমান সরকার এখানে একটা স্ট্রিমলাইনে অ্যাটলিস্ট যে দুর্নীতিগুলো হচ্ছিল, যে লুটপাটগুলো হচ্ছিল, ব্যাংকটাকে একবারে লুটে পুটে শেষ করে দেওয়া হচ্ছিলো, সেগুলোতে অ্যাটলিস্ট একটা দাঁড়িয়ে একটা জ্যোতিচিহ্ন তারা টেনে দিতে পেরেছে। এখন আর এই কাজগুলো হচ্ছে না। এখন কোয়েশ্চেন আসছে, আগে যারা করেছে এই দুর্নীতি অন্যায় যারা করেছে তাদের বিচারের প্রক্রিয়াটা, কিংবা তাদেরকে গ্রেফতার করা, আইনের আওতায় আনা। রাজনৈতিক নেতৃত্ব যদি আমি বলি যে শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার কিছু সদস্যকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু এখনও বাংলাদেশের ভিতরেই মন্ত্রিসভার সদস্যরাই, স্বৈরাচারী সরকারের মন্ত্রিসভার সদস্যরাই বাংলাদেশের ভিতরে ঘুরে বেড়াচ্ছেন, বিভিন্ন জায়গায় আছেন। এমন কেউ বলতে পারে সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী এই উপদেষ্টা কিছুদিন আগে বলেছেন, আমাদেরকে বলেন আমরা ধরে নিয়ে আসব। আমি আপনাকে বলবো কেন? আপনার তো দায়িত্ব তাকে খুঁজে বের করে ধরে নিয়ে আসা। আপনার কোনো না কোনো সংস্থা, কোনো না কোনো ইন্টেলিজেন্স এজেন্সি এগুলোর খোঁজ অবশ্যই পাবে। মানুষের মধ্যে কানাঘুষাও আছে, মাঝে মধ্যে আমরা দেখি এগুলো নিয়ে কিছু কিছু লোককে ধরা হয়, কিন্তু তারা লো লেভেলে, মানে নিচু স্তরের পলিটিক্যাল লিডার, কিন্তু টপ লিডারদের অনেকেই এখনও দেশের মধ্যে অবস্থান করছে। এবং বড় প্রশ্ন যেটা দেখা দিচ্ছে, তারা আপনার চোখের সামনে দিয়ে দেশ থেকে পালিয়ে গেছে, আপনারা তাদেরকে আটকাতে পারেননি কিংবা আটকাননি। আর উনি যেটা বলেছেন যে সরকারের মধ্যে, পুলিশের মধ্যে, সামরিক বাহিনীতে, বিভিন্ন জায়গায় যারা বিভিন্ন অপকর্মের, বিচার বিভাগে যারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিল, শিক্ষা প্রতিষ্ঠানে, তারা তো বহাল তবিয়তে তাদের চেয়ারে বসে আছে। শুধু তাই নয়, সত্য ঘটনা যেটা, যে অনেক ক্ষেত্রে তারা প্রমোশন নিচ্ছে। তো এই যে বিষয়গুলো, এইখানে সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমি মনে করি যে এই যে ডিসিএসপিদের কথা উনি বললেন, এই ডিসিএসপিরা, আজকেও আমি কোনো একটা পত্রিকায় দেখছিলাম যে একজন র্যাব কর্মকর্তা, উনি কীভাবে কিলিংয়ে না, র্যাব 11-এর সদস্য ছিলেন, কিলিংয়ের সাথে জড়িত ছিল, এর কাহিনী পত্রিকায় ছাপা হচ্ছে। কিন্তু এই লোককে কেন আপনি গ্রেফতার করে বিচারের আওতায় আনছেন না? এরকম আরও অনেক অফিসার আছে। আমরা কয়েকদিন আগে 4 জন পুলিশ কর্মকর্তা, সার্ভিং পুলিশ কর্মকর্তা, এক ডিআইজি মোল্লা নজরুল সহ 4 জনের গ্রেফতারের খবর দেখেছি, এবং গ্রেফতারের ঘটনা ঘটেছে। তো এরকম তো আরও অনেকেই রয়ে গেছে। তো এটা কি আপনার 7 মাস সময় লাগে এটা বের করতে, যে কারা এই ঘটনাগুলোর সাথে স্পেসিফিকলি জড়িত ছিল? তাদেরকে কেন অ্যারেস্ট করছেন না? আপনি এর আগে তো 54-এও অ্যারেস্ট করার বিধান আছে। আমি বলি না যে আপনি 54 এখানে ইম্পোজ করেন কিংবা আগের সরকারের মতো এটা করেন, কিন্তু এতদিনে তাদের বিরুদ্ধে তো স্পেসিফিক কেস হয়েছে, এলিগেশন আছে, আপনি তো গ্রেফতার করতেই পারেন, পারসেপশন আছে তাদের ব্যাপারে। কিন্তু সেই জায়গাগুলোতে ডিসিএসপিদের গ্রেফতার তো আপনি করছেনই না, উপরন্ত তাদেরকে প্রমোশন দিচ্ছেন। এইটা কিন্তু যারা আন্দোলনে প্রাণ দিয়েছে, যারা আহত হয়েছে, যারা এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে, তারা এটাকে ভালোভাবে নিচ্ছে না, এবং নেওয়ার কথাও না। দেশের মানুষ এটাকে ভালোভাবে নিচ্ছে না, এবং এটাকে সরকারের ব্যর্থতা পাশাপাশি সন্দেহের চোখে দেখছে। শুধু ব্যর্থতা নয়, যে নিশ্চয়ই সরকার এখানে কোনো ধরনের কারো দ্বারা ইনফ্লুয়েসড হয়ে
মূলত ব্যর্থতা, পাশাপাশি এই ঘটনাগুলোও কিন্তু সন্দেহের মধ্যে পড়ে যাচ্ছে। সুতরাং উচিত হবে দ্রুত যেখানে যারা অপরাধে জড়িত ছিল এই অপরাধী লোকগুলার বিচার করতে হবে, তাহলেই আপনার সংস্কারটাকে আপনি সফল যে করবেন, ওরা তো আপনাকে সফল করতে দিবে না, তারা তো বাধার সৃষ্টি করবে। ওই ভারতে বসে ওইখান থেকে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তৃতা দিয়ে উস্কানি দেওয়া হবে, এবং তারা যে লুটের টাকা কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার। আমরা বিএনপি নেতা চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুদ্দিন স্বপনের কথা বলছিলাম, তিনি বলছিলেন যেটা যে এই রাষ্ট্রের কোনোদিন নিশিরাতের ভোট হবে না। আপনি নিশ্চয়তা প্রদানের ক্ষেত্রে খানিকটা আমি বিরতিতে চলে গিয়েছিলাম, জাহিদ চৌধুরীর কাছে চলে গিয়েছিলাম, আপনি কি মনে করেন এটা সম্ভব কিনা, বা আপনার বিশ্লেষণ কি শেষ মুহূর্তের আলোচনা? অবশ্যই সম্ভব। এখন দেখুন বিএনপি আপনার গত কয়েকদিন ধরে আপনার বাংলাদেশের 64টা জেলায় তাদের সমাবেশ ডাকছেন, উদ্যোগতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি ইত্যাদির ব্যাপারে। ভোলা জহিরুদ্দিন স্বপন সাহেব বলেছেন যে তারেক রহমান নেতৃত্বে এমন একটা সরকার গঠিত হবে যে সরকার নিশিরাতের ভোট হবে না, এই ধরনের অবস্থা। এটা শুধুমাত্র নিশিরাতের ভোটের ব্যাপার না, আমি মনে করি যে জনাব তারেক রহমানের নেতৃত্বে যদি কখনো সরকার গঠন করা হয় তাহলে সেই সরকারটা হবে একটা স্থিতিশীল সরকার, সেই সরকার হবে একটা মানবিক সরকার, এবং সেই সরকারটা হবে একটা দুর্নীতিমুক্ত সরকার। দেখুন, আমরা যারা রাজনীতি করি আমাদের মনোজগতে এক ধরনের সংস্কার কিন্তু হয়ে গেছে। যখন শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনার সাথে সাথে কিন্তু মসজিদের ইমাম সাহেব পালিয়ে গেছে। আর যখন 75 বছর বয়সে সালমান এফ রহমানের মতো ব্যবসায়ীরা দাড়ি কামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তখন আমাদের মনোজগতে সংস্কারটা কিন্তু আপনি হয়ে গেছে যে রাজনীতিটা আমরা কতটুকু করা উচিত কতটুকু করা উচিত না, এটাই কিন্তু ইতিমধ্যে অনেক রাজনীতিবিদ টের পেয়ে গেছেন। এই যে এক্সিম ব্যাংকের চেয়ারম্যান এখন মানে দলের মধ্যে মাথা ঠুকছেন, উনি ব্যবসা করতেন, ব্যবসা করাই ঠিক ছিল, কিন্তু উনি শেখ হাসিনার মাফিয়া হতে গিয়ে, বা মানে আতিকুল ইসলাম যে মেয়র, উনি গার্মেন্টস ব্যবসায়ী ছিলেন, ওনারা রাজনীতি খাতে নাম লিখিয়ে রাজনীতিকে কলুষিত করেছেন, শেখ হাসিনাকে আপনারা ফ্যাসিস্টে পরিণত করেছেন, এবং তারা এখন আপনার রাজনীতির একটা আবর্জনা হিসেবে চিহ্নিত হয়েছেন। জনাব তারেক রহমানের চলনে বলনে কথাবার্তায় আচার আচরণে আপনি দেখবেন যে ওনার মধ্যে এক ধরনের ম্যাচুরিটি এসে গেছে, এবং ওনার চরম শত্রু কিন্তু বলছেন যে ওনার মধ্যে একটা বড় ধরনের মনোজগতে পরিবর্তন হয়ে গেছেন, এবং উনি পরিবর্তনটাকে দেশের স্বার্থে কাজে লাগাতে চাচ্ছেন। কারণ ওনার উপর দিয়ে 111 সরকার হেন কোনো অত্যাচার না যেটা করেন নাই, ওনাকে উপর থেকে বারবার মানে মাটিতে ফেলে দিয়ে ওনার একদম মানে অস্থিমজ্জা পর্যন্ত ভেঙে ফেলেছেন। তিনি এসব বিষয়গুলো নিয়ে চিন্তা করছেন, এবং তিনি আপনার যেটা 5 তারিখে ওবায়দুর রহমান মানে ওবায়দুল কাদের বলেছেন যে 5 লক্ষ লোক মারা যাবে। এই ধরনের পরিবর্তনের পরে 5 লাখ না আরও বেশি লোক মারা যাওয়ার কথা, কিন্তু একজন লোকও মারা যায়নি। আমার যেই মানে ইউনিয়ন, আমার নিজস্ব ইউনিয়নে 6 জন লোক মার্ডার হয়েছেন, তার মধ্যে 2টা লাশ পাওয়া যায়নি, আওয়ামী লীগের হাতে 2টা লাশ পাওয়া যায়নি। আমরা কিন্তু 5 তারিখ সন্ধ্যার পরে রাতের বেলায় কিন্তু ছুটে গেছি এলাকাতে, এবং 6 তারিখে গিয়ে কিন্তু আমরা কিন্তু বলেছি যে এখানে কোনো রকমেরই নৈরাজ্য করা যাবে না। এবং এখানে তারেক রহমান সাহেব যেটা বলেছেন যে পরাজিতরা যদি মানে বিজয়ীদের কাছে যদি নিরাপদ না হয় তাহলে তো এটা আপনার এটা একটা অপসংস্কৃতি। আমরা মনে করি আওয়ামী লীগ পালিয়ে গেছে এবং তাদেরকে আঘাত করা মানে তাদের পিঠে আঘাত করা মানে এটা কাপুরুষতার লক্ষণ। আমরা কিন্তু সেটা করতে যাইনি এবং করি নাই। এখন পর্যন্ত তারেক রহমান সাহেব কিন্তু দলের শৃঙ্খলা আনার জন্য, দলকে ঐক্যবদ্ধ রাখার জন্য, এবং আপনার আগামী দিনে একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য তিনি কিন্তু আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছেন, জাতিকে স্বপ্ন দেখাচ্ছেন। আমরা কিন্তু উজ্জীবিত। ওনার কিন্তু সাফল্য কোথায়? আওয়ামী লীগ সরকার শত চেষ্টা করেও কিন্তু দলটাকে ভাঙাতে পারেন নাই। এখন পর্যন্ত দলটা ঐক্যবদ্ধ। আপনি জানেন আমাদের গ্রেটার নোয়াখালীতে আমাদের কোনো নেতাকর্মী একটা মোবাইল নিয়ে বাজারে উঠতে পারতো না। বিদেশ থেকে একটা লোক এসে একটা বাড়ি বানাতে পারতো না, তাকে চাঁদা দিতে হতো, তাকে মারা হতো, বাজারে তার দোকান দখল করে রাখছে। সেই দোকানটাও কিন্তু এখন পুনর্দখল করা যাচ্ছে না। তারেক সাহেব বলছে এটা আইনগতভাবে করা যাবে, কিন্তু এই যে এখানে কেউ যে কথাগুলো বলা হচ্ছে দখলবাজি এটা না। হয়তো বিএনপির একটা সম্পত্তি আওয়ামী লীগ দখল করবে শত শত, আমার রামগঞ্জে এরকম শত শত ঘটনা আছে, কিন্তু সেখান থেকে আমরা বলছি যে না, এটা তোমাদের ধৈর্য ধরতে হবে, এটা সময় আসলে এটা আমরা বিচার করব। তোমরা আইনের আশ্রয় নাও, আইন যদি তোমাদের পক্ষে কথা বলে তাইলে আইনের মাধ্যমে করা যাবে, কোনো রকমের করা যাবে না। আমরা কিন্তু একজনকে আঘাত করি নাই। আমাদের রামগঞ্জেতে 8 জন মার্ডার হয়েছেন, আপনি খবর নিয়ে দেখেন, কারো প্রতি একটা আঘাত আমরা করি নাই। কবে মার্ডার হয়েছে? এই আওয়ামী লীগ সরকার আমলে কিন্তু 15 বছরে। 15 বছরে কেউ বিয়ে চাঁদা হইতে আরম্ভ করে, দোকানে চাঁদা হইতে আরম্ভ করে, 5 আগস্ট সময়কালীন থেকে কখনো কোনো গুম খুন হত্যা কিছুই হয় নাই। এবং আমরা গিয়ে হিন্দুদের মন্দির পাহারা দিয়েছি। আওয়ামী লীগের নেতাদের উপর যেন কোনো রকম একটা বাড়িঘরও কিন্তু আক্রমণ করা হয়নি। আপনি একটা জিনিস দেখেন, এই যে গত আপনার শেখ হাসিনা আপনার ইন্টেনশনালি বক্তব্য দিয়ে সারা জাতিকে উত্তেজিত করে যে একটা ঘটনা
ফেব্রুয়ারি 5, 6, 7 তারিখে ঘটিয়েছে, 5 তারিখে কিন্তু আমরা অ্যালার্ট ছিলাম, আমরা কিন্তু এলাকায় চলে গেছি, এলাকায় চলে গিয়ে বলছি যে না, এইরকম কোনো কিছু করা যাবে না যেটাতে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, এবং এটার জন্য জনাব তারেক রহমানই আপনার সবাইকে অনুপ্রাণিত করতে পেরেছেন। এবং আমরা মনে করি যে এরকম বিনা বিচারের সংস্কৃতিটা চালু করা, বুলডোজার সংস্কৃতি চালু করা, এগুলো কোনো অপসংস্কৃতি। এগুলা একসময় আমরা আমাদের আপনার যৌবনে দেখেছি, ভাষাই ন্যাপ, মুজাফফর ন্যাপ, বিশাল রাজনৈতিক দল, জাসদ বিশাল রাজনৈতিক দল, মুসলিম লীগ, জামাতে উলামা ইসলাম, আপনার পিডিবি, পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি, এই দলগুলোর নামও এখন পর্যন্ত নয়। একটা রাজনৈতিক দলগুলো অপ্রাসঙ্গিক হয়ে যায় জনগণের মধ্যে দিয়ে, জনগণই আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করে ফেলবে, এটা বিশ্বাস করে। এবং যেই রিপোর্টটা জাতিসংঘের পক্ষ থেকে দেওয়া হয়েছে, এই রিপোর্টের পরে আওয়ামী লীগের করার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। আমার ভাই যেটা বলেছেন যে আওয়ামী লীগের মধ্যে কোনো ভালো মানুষ নাই, কোনো সুস্থ মস্তিষ্কের লোক আওয়ামী লীগ করে না। শেখ হাসিনা যেরকম সাইকোপ্যাথ একজন মহিলা, পুরো আওয়ামী লীগকেই সেই রকম পরিণত করেছে। গ্রামের একটা ক্ষুদ্র আওয়ামী লীগ কর্মীও চাঁদাবাজি, একটা দখল বাণিজ্য, সালিশ বাণিজ্য, এগুলোর সাথে জড়িত হয়ে গিয়েছিল। পুরো ব্যবস্থাপনাটাকেই মানে লুটে পুটে খেয়ে অর্থনীতিটাকে ধ্বংস করার কারিগর শেখ হাসিনা এবং তার সমস্ত সাঙ্গপাঙ্গরা। সুতরাং এখানে আওয়ামী লীগের বিচারটা জনগণই করে ফেলছে, এবং দুই একজন হয়তো একদম মানে মানসিক বৈকলাঙ্গ দুই একজন লোক একটা জয় বাংলা লিখে একটা আনন্দ পায়, শেখ হাসিনা আবার ফিরে আসবে মনে মনে আনন্দ পায়। এবং সবচেয়ে বড় কথা হলো যে আওয়ামী লীগের কোনো পর্যায়ের একদম সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পর্যায়ের কোনো কাউকেই আমি দেখি নাই ন্যূনতম একটা অনুশোচনা করতে। 3 বছরের শিশুকে গুলি করে হত্যা করতে আরম্ভ করে পাখির মতো গুলি করে হত্যা করেছে, তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই। নিশ্চয়ই আমরা আপনার বিশ্লেষণ ভবিষ্যতে আবার শুনবার চেষ্টা করবো জায়েদ চৌধুরী। এবং যে কথাটি বললেন সেটি হচ্ছে যে জনাব সাদাত হোসেন সেলিম সেটি বললেন যে কারোর মধ্যে কোনো অনুশোচনা নাই, এবং তিনি বললেন সাইকোপ্যাথ কিন্তু প্রত্যেকের মধ্যে আছে। আওয়ামী লীগের রাজনীতি ভবিষ্যৎ নিয়ে আপনি কীভাবে ওনার এই কথাটা তার আগে একটু সাদাত সেলিমকে ব্যক্তিগতভাবে বিদায় নিয়ে দিয়ে নেই, উনি হয়তো ব্যক্তিগত একটা ব্যস্ততা আছে, নিশ্চয়ই আপনি যাবেন। আমরা জায়েদ চৌধুরীর কাছে আসছি। সেলিম ভাইয়ের সব শেষ কথাটির সাথে আমি পুরোপুরি একমত যে আওয়ামী লীগের মধ্যে বিন্দুমাত্র কোনো অনুশোচনা নেই। তারা এত বড় অপরাধ করার পর এতগুলো মাত্র 36 দিনের ব্যবধানে এই 1,500 মানুষকে হত্যা এবং প্রায় 30,000 মানুষকে পঙ্গু করার পরও তাদের মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা নেই। এখনও তাদের পলাতক নেত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা নিজে যে ভাষায় কথা বলেন, যেটা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্বশেষ দেখলাম, এবং তাদের দলীয় কর্মীরা তাদের বিভিন্ন পর্যায়ের এই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের যে বক্তব্যগুলো আসে, এটা খুবই দুঃখজনক। এবং তাদের সাথে সুর মিলিয়ে তাদের প্রভু রাষ্ট্র ভারত এবং ভারতের সরকার এবং প্রশাসন থেকে যেভাবে কথাগুলো বলা হয়, আজকের দিন পর্যন্ত তারা বাংলাদেশের ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানকে স্বীকৃতি দেয়নি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে এখনও তারা একটা সন্ত্রাসী কর্মকাণ্ড বলে চিহ্নিত করে যায়। এটা খুবই দুঃখজনক এবং এটার নিন্দা জানানোর ভাষা নেই। আমার মনে হয় যে বাংলাদেশের 18 কোটি মানুষকে অপমান করছে ভারত এবং আওয়ামী লীগ নামক দলটি। এই জায়গায় তারা চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। বাংলাদেশের মানুষের গণমানুষের মনের কথা বুঝতে, আশা আকাঙ্ক্ষার কথাটা বুঝতে তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এবং সাইকোপ্যাথের কথা যেটা বলছেন, দুর্নীতির কথা যেটা বলছেন, যে আসলে আওয়ামী লীগের টপ 1 থেকে শুরু করে একবারে কর্মী পর্যায়ে যে লোকটি আছে তারাও দুর্নীতিতে জড়িয়ে পড়েছিল। অন্যায় অত্যাচার অবিচারে প্রশাসন বলেন, বিচার বিভাগ বলেন, শিক্ষাঙ্গন বলেন, কোন জায়গার কথা আপনি বলবেন, কোনো জায়গাতেই তারা, প্রত্যেকটি জায়গায় তারা এমনভাবে দুর্নীতিতে অন্যায় অবিচারে জড়িয়ে পড়েছিল, পুরো রাষ্ট্রযন্ত্রকে, পুরো দেশটাকেই তারা একটা মানে ব্যর্থ রাষ্ট্রের দিকে নিয়ে গেছে এবং মানুষের সমস্ত অধিকার কেড়ে নিয়ে গেছে। এইখানে কোনো দ্বিমত করার কোনো সুযোগ নেই। আমি তাত্ত্বিকভাবে ওই কথাটি বলেছি যে যদি কোনো ভালো লোক থাকে, কিন্তু আজকে পর্যন্ত দেখেন কেউ প্রকাশ্যে এসে, এত বড় একটি রাজনৈতিক দল, এত পুরাতন একটি রাজনৈতিক দল, তারা প্রকাশ্যে এসে কথা বলার মতো সৎসাহস কোনো আওয়ামী লীগের নাই, কোনো নেতার নাই। মানে তার অর্থ হইল তারা এত বেশি অন্যায় অপরাধ দুর্নীতি করেছে ব্যক্তিগতভাবে এবং দলীয়ভাবে, যে কারণে তারা আজকে জনগণের সামনে আসার সাহসটুকু নাই। ওই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদেশে বসে প্রচার প্রপাগান্ডা চালাচ্ছে। আর দুর্নীতি এবং লুটপাটের যে টাকা, এই টাকাগুলো দিয়ে তারা প্রপাগান্ডা মেশিনটাকে কার্যকর রেখেছে এবং যে কোনো নির্বাচনে, আগামী নির্বাচনে তারা প্রভাব খাটানোর মতো তাদের এইটুকু আছে যে টাকার জুড়ে তারা কিছুটা হলেও করবে। কিন্তু আপনি এটা ভাবার কোনো কারণ নাই। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি
যে শেখ হাসিনা আর কোনো দিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, এইটা স্বপ্নেও ভাবার কোনো কারণ নাই। আওয়ামী লীগ হয়তো 20 বছর 30 বছর পরে একটা সময় এসে পুনর্বাসিত হতে পারে, কিন্তু যারা এই দুঃস্বপ্নের মধ্যে আছে যে আবার শেখ হাসিনা আসবে, আবার প্রধানমন্ত্রীর আসন অলঙ্কিত করবে, এটা ভাবার কোনো কারণ নাই। এবং আমি বিশ্বাস করি শেখ হাসিনা যেখানে আশ্রয় নিয়ে আছেন, আওয়ামী লীগের যে প্রভু রাষ্ট্র ভারত, তারাও এটা চায় না যে শেখ হাসিনাকে পুনর্বাসন, তারা চায় না। তারা চায় তাদের স্বার্থ এখানে হাসিল হবে এই রকম লোকদের এখানে রাখতে। প্রফেসর ইউনূসের মতো লোকদের দিয়ে মনে হচ্ছে যে স্বাধীনভাবে প্রফেসর ইউনূস কিংবা বর্তমান সরকার একটা কথাবার্তা বলছে, তার স্বাধীন পররাষ্ট্র নীতি চালাচ্ছে, এইটা তাদের পছন্দ হচ্ছে না। আমরা যে একটা স্বাধীন সার্বভৌম জাতি হিসেবে একটি বন্ধু রাষ্ট্রের মতো আচরণ করবে, প্রতিবেশী রাষ্ট্রের মতো সৎ প্রতিবেশী সুলভ আচরণ করবে, সেটা কিন্তু ভারত করতে পারছে না আজকের দিন পর্যন্ত। এবং বর্তমান সরকারের উপর এই কারণেই বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখনও একটা বড় ধরনের দূরত্ব সৃষ্টি হয়ে আছে। কিন্তু এই দূরত্ব সৃষ্টি করে ভারত লাভবান হতে পারবে বলে আমার কাছে মনে হয় না। কারণ ভারতের, আমরা বিভিন্ন ক্ষেত্রে বলা হয় যে আমরা আমদানি নির্ভর, ভারতের অনেক জিনিস আমরা আমদানি করি, এটা তারা পয়সা দিয়ে আমাদের কাছে বিক্রি করে। তাদের অর্থনীতির ক্ষতি হচ্ছে, তারা যে আমাদের কাছে বিক্রি করতে পারছে না। আমাদের দেশের লোকদের চিকিৎসার জন্য তাদের ওখানে যেতে পারছে, তাদের হাসপাতাল বন্ধ হয়ে যাচ্ছে। এটা কিন্তু একতরফা কোনো বিষয় নয়, এবং এটার বিকল্প বাংলাদেশের মানুষ খুঁজে বের করবে। এবং আমি মনে করি শুধু বিকল্প খুঁজে না, এই যে সমস্ত পণ্য আমদানি হয়, একসময় বাংলাদেশের লোকজন এটা উৎপাদন করে যে একটা সময় আমাদের দেশে গরু এবং শিক্ষার ক্ষেত্রে হবে। এবং আপনি যেটা গরুর কথা বললেন যে কুরবানির গরু এখনো কিন্তু আর ভারতের উপর নির্ভর করতে হয় না। বাংলাদেশে এটা সেলফ সাফিসিয়েন্ট, বরং প্রতি বছর দেখা যায় চাহিদার চেয়ে বেশি আমাদের রয়ে গেছে। তো এই ধরনের সফলতা, এই ধরনের বিষয়গুলো আসবে। এবং আমার মনে হয় যে সংস্কার, আপনি রাজনীতি সব কিছু নিয়ে কথা বলছেন, যেটা বিএনপি 27 দফা থেকে 31 দফাতে গিয়েছিল, কিন্তু বিএনপি এরপরে ক্ষমতায় আসেনি, যে কারণে তারা এটা বাস্তবায়ন করবে কিনা এটা এই সুযোগটা তারা পায়নি। তবে তাদের এই 31 দফার অধিকাংশই কিন্তু বর্তমানে যে প্রস্তাব আছে এখানে ইনক্লুডেড হয়েছে। সুতরাং এখানে সুযোগ রয়েছে একটা কনসেনসাসে এসে একটা সুন্দর পরিবেশে সংস্কার করে নির্বাচন যাওয়া। সবগুলো করে সম্ভব নয়, কিন্তু একটা নির্দিষ্ট সংখ্যক সংস্কার করে অন্যগুলোর ব্যাপারে কমিটমেন্ট করে নির্বাচনে যেতেই পারে। নিশ্চয়ই প্রিয় দর্শক, আমরা শেষ করতে চাই জনাব জাহিদ চৌধুরী শেষ কথা দিয়ে, সেটি হচ্ছে যে আসলে সব কিছু হয়তো একত্রে করা সম্ভব হবে না। বিএনপি যে 31 দফা আছে সেই দফার মধ্যেই কিন্তু সংস্কারের অনেক কিছু অন্তর্বর্তীকালীন যেগুলি করার চেষ্টা করে সেগুলি রয়েছে। তবে আমরা একটা গণতান্ত্রিক সরকার চাই, আমরা ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা চাই, আমরা কোনোভাবে অন্যায়, জুলুম, গুম, খুন, হত্যা এই ধরনের রাজনীতি দেখতে চাই না। আমরা ফ্যাসিজমকে বাংলাদেশে ফিরে আসুক সেই জিনিস চাই না। সে কারণের জন্য আমরা মনে করি যে আমাদের প্রধান যে দলগুলো রয়েছে সেই দলগুলোর মধ্যে এখন জাতীয় নির্বাচন বনাম স্থানীয় নির্বাচন নিয়ে যে বাহাস চলছে সেটা নিশ্চয়ই শুরু হবে। এবং আমরা আগামী জাতীয় নির্বাচনকে অত্যন্ত সুষ্ঠু সুন্দরভাবে আমরা প্রত্যেকে যারা ভোটার রয়েছে ভোট দিয়ে একটা গণতান্ত্রিক সরকারকে ব্যবস্থাপনার দায়িত্ব দিয়ে দেশকে গণতন্ত্রের দিকে এগিয়ে যেতে সহযোগিতা করবো। এই প্রত্যাশা রেখে আজকের মতো ইস্পানী মির্জাপুর শুভরাত্রি এখানে শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।